غیرتی خامنه ای رهبر তেহরানে গ্র্যান্ড মুসাল্লায় খামেনির জানাজায় জনসমুদ্র, শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়। নিরাপত্তার নামে জনবিচ্ছিন্ন হতে চান না প্রধানমন্ত্রী, পিজিআর সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান। কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। আওয়ামী লীগের বিচারে চলছে তদন্ত। চলে গেলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। শিক্ষা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে শোকের ছায়া। আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শাহনাজ শারিয়া, মোহাম্মদ ইমতিয়াজ। ইরান ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি এবং পরিবারের সদস্যদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে জানাজা এবং দোয়ায় অংশ নেন কোটি ইরানি। আগামীকাল তেহরান জুড়ে পালিত হবে শোক মিছিল। আগামী 9 জুলাই মাশহাদে দাফন করা হবে আলী খামেনিকে। এদিকে খামেনির শেষ বিদায়ে অংশ নিতে আসা বিদেশি প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। প্রিয় নেতা খামেনির শেষ বিদায় আয়োজনে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা যেন জনসমুদ্র। অশ্রুভেজা চোখে ইরানিদের আহাজারিতে ভারী খামেনির জানাজা প্রাঙ্গণ, যেখানে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। শেষ বিদায় অনুষ্ঠানে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি লাল পতাকাও দেখা যাচ্ছে অনেকের হাতে। কেউ কেউ দিচ্ছেন আমেরিকা ইসরায়েল বিরোধী স্লোগান। ঐতিহাসিক এই জানাজা ও দোয়ায় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অনেককে। প্রিয় নেতাকে হারানোর শোকে একদিকে তাদের মন ভারাক্রান্ত, অন্যদিকে প্রতিশোধের আগুনের উত্তাপ। সব মিলিয়ে আবেগ ঘন এক মুহূর্তের সাক্ষী গ্র্যান্ড মুসাল্লা। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে শনিবার সকাল 8টায় শুরু হয় জানাজা ও দোয়া। পরিচালনা করেন বিশিষ্ট শিয়া আলেম জাফর সোবহানি। এতে খামেনির 3 ছেলে মাসুদ খামেনি, মোস্তফা খামেনি এবং মেইসাম খামেনি উপস্থিত থাকলেও দেখা যায়নি নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে। খামেনির মরদেহ গ্র্যান্ড মুসাল্লা থেকে স্থানান্তরের পর সোমবার তেহরান জুড়ে হবে শোক মিছিল। এরপর মঙ্গলবার পবিত্র শহর কোমে অনুষ্ঠিত হবে শোকযাত্রা। আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বুধবার খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকের নজফ ও কারবালা শহরে। বৃহস্পতিবার দাফনের জন্য মরদেহ নেওয়া হবে ইরানের মাশহাদ শহরে। ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনসমর্থন ও খামেনির আদর্শের প্রতি আনুগত্য প্রদর্শনের অংশ হিসেবে 1 সপ্তাহব্যাপী শেষ বিদায় অনুষ্ঠান চলছে ইরানে। সর্বোচ্চ নেতা খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় বিশ্বের 70টির বেশি দেশের প্রতিনিধিরা যোগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাখি জেসমিন, চ্যানেল 24। নিরাপত্তা কৌশলের নামে সরকার প্রধানকে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন করা না হয়, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সদস্যদের সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত, সুশৃঙ্খল এবং পেশাদার সামরিক এক ইউনিট, যার সদস্যরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি অতিথি এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে দেশের মর্যাদার প্রতীক হিসেবে গুরু দায়িত্ব পালন করে থাকেন।
বিশেষায়িত এই বাহিনীর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছিলেন সেনা ও বিমান বাহিনীর প্রধান এবং অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিভিন্ন কারণে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি হয়েছে, কিন্তু নিরাপত্তার কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। সরকার প্রধান আরও বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়মানুবর্তিতা এবং পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে পিজিআর সদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন সরকার প্রধান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের পাশাপাশি এমন নকশা করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে। এছাড়া সরকারি প্রচারণার উপকরণে বিষয়বস্তুকে অধিক গুরুত্ব দিয়ে কার্যকর ও অর্থবহ উপস্থাপনা নিশ্চিত করতেও বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত চলছে। প্রমাণ পেলে দলটি নিষিদ্ধের পাশাপাশি বাজেয়াপ্ত করা হবে সম্পত্তিও। ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলনে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আগে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিচার হয়েছে, এখন হবে দলের সভানেত্রী হিসেবে। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে শনিবার প্রথমবার প্রকাশ্যে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। বিষয়টি নিয়ে রোববার মুখ খোলেন চিফ প্রসিকিউটর। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত চলছে। জানান, ট্রাইব্যুনালে যখন বিচার হবে তখন শাস্তি হিসেবে দল নিষিদ্ধের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। 73-এর বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড সহ যে কোনো মেয়াদের সাজা এবং সংশ্লিষ্ট আসামির যত সম্পত্তি আছে বাংলাদেশে অথবা দেশের বাইরে, সেগুলো কিন্তু রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হওয়ার বিধান আছে। শেখ হাসিনার তো একবার মৃত্যুদণ্ড হয়েছে, পরবর্তীতেও কি তার বিচার হবে? এ প্রশ্নে চিফ প্রসিকিউটর বললেন, আগে বিচার হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে, এবার বিচার হবে দলের সভানেত্রী হিসেবে। শেখ হাসিনার যে সাজা হয়েছে, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় নিয়ে তার শাস্তি হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে কিন্তু তার সাজা হয়নি। যখন সংগঠন হিসেবে দায় আসবে তখন কিন্তু তিনি সভানেত্রী হিসেবে তার যে ভূমিকা, সেইভাবে এটা সেপারেটলি বিচার হতে পারে যদি রিপোর্ট আসে। শেখ হাসিনার ফেরার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা দেশে এসে আপিল করুক, সাজাটা চ্যালেঞ্জ করুক। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বরিশালে ব্যবসায়ীর সংবেদনশীল অঙ্গে আঘাত করে জোরপূর্বক চেক এবং স্ট্যাম্পের স্বাক্ষর নেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত লিটু সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যদের দ্রুত গ্রেফতার করা হবে। এদিকে মহানগর যুবদলের দাবি, অভিযুক্ত লিটু বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নয়। সিসি ক্যামেরার ভিডিওটি অগ্রণী হাউজিং কোম্পানির এমডি আব্দুল আজিজের অফিস কক্ষ। 4 মিনিট 20 সেকেন্ডের এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কি ঘটেছিল সে বিষয়ে খোঁজ নিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। অগ্রণী হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জানান,
গত 27 জুন সন্ধ্যায় মুস্তাফিজুর রহমান লিটু সহ বেশ কয়েকজন তার কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা 70 লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে সংবেদনশীল অঙ্গে আঘাত সহ শারীরিক নির্যাতন করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা। যাইদিকে আমার সারে তারা সবাইয়া মানে ওই নিচে এখানে সে প্রথম একটা চেক নিল ব্লাঙ্ক, আর একটা চেক নিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্ট্যাম্প বের করলো, স্ট্যাম্প বের করে এক সেটে 3 পাতা। এই ঘটনার পর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ভুক্তভোগী আব্দুল আজিজ, যেখানে আসামি মুস্তাফিজুর রহমান লিটু, আবুল কালাম ও আব্দুল মালেক। এরই মধ্যে মূল অভিযুক্ত লিটু ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল মহানগরীর টপ 10 থেকে উক্ত মামলার এজাহারনামী আসামি মুস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটকপূর্বক থানা হেফাজতে নিয়ে এসেছি। অন্যদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর দাবি করা হয় অভিযুক্ত যুবদলের রাজনীতির সাথে যুক্ত, কিন্তু এক সংবাদ সম্মেলনে মহানগর যুবদল দাবি করে কেউ দলের না। এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে অতীতেও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। মুস্তাফিজুর রহমান লিটু নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যুবদলের রাজনীতির সাথে যুক্ত থাকার দাবি করে আসছিলেন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। চলে গেলেন বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে 85 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অধ্যাপক আবুল কাশেম জীবনের 4 দশক অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর হবে জানাজা। রাজনৈতিক নেতা দরকার। রাজনৈতিক নেতা ছাড়া নানান কৌশলে যারা নেতা হয় তাদের দিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্রে মানে গণতন্ত্রের দিকে যাত্রা হয়নি। কবি নজরুল বলেছিলেন, কারো কারো বার্ধক্যের উর্দির নিচে জ্বলজ্বল করে তারুণ্য। এমনই একজন আবুল কাশেম ফজলুল হক। কেউ সমর্থন করবে, কেউ বিরোধিতাও করতে পারে, কিন্তু সেগুলো লেখার মাধ্যমে করবে। যার ভাবনায় ছিল শুদ্ধতা, মননে শক্তি আর লেখনীতে সহজ কথার ভারে ভাঙতেন সমাজের পঙ্কিলতার পাহাড়। গোটা পৃথিবী জুড়েই একটা যে সংস্কৃতির সংকট। 85 বছর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্ম নেন এই সমাজতাত্ত্বিক। 26 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। বছর 7 পর নিজের বাংলা বিভাগে যোগ দেন শিক্ষক হিসেবে। কর্মজীবনে সহকর্মী ছিলেন তারকা সাহিত্যিক মুনীর চৌধুরী, নীলিমা ইব্রাহিম, আহমদ শরীফ, হুমায়ুন আজাদের। 60-এর দশক থেকে সাময়িকপত্র সম্পাদনা করতেন। বের করেন সুন্দরম, লোকায়ত। অনুবাদ করেন রাজনৈতিক দার্শনিক বার্ট্রান্ড রাসেলের বই। সমাজ, রাষ্ট্র, জীবন দর্শন, ভাষা ও সাহিত্যের উপর 20টিরও বেশি বই লিখেন। সম্পাদনা করেন আরও অনেক গ্রন্থ। কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক বা 21 পদকের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলেও পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, লেখক শিবির পুরস্কার, কলকাতা লিটল ম্যাগাজিন পুরস্কার সহ অসংখ্য স্বীকৃতি। সকালবেলা 10টা থেকে 10:30 পর্যন্ত আমরা বাংলা একাডেমি, যেখানে উনি বর্তমান প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রাঙ্গণে নিয়ে যাব। ওইখান থেকে পরবর্তী সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে 11টা থেকে 12টা পর্যন্ত, অপরাজয় বাংলা ডিপার্টমেন্টের সামনে, ওইখানে 12টা থেকে 1টা পর্যন্ত এখানে আমরা থাকবো। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে আমাদের জানাজা দাফন দেওয়ার ইচ্ছে রয়েছে। পারিবারিক জীবনে 2 সন্তানের একজন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য সুচিতা শর্মিন। আরেকজন ছিলেন প্রকাশক ফয়সাল আরিফিন দীপন। 2015 সালে উগ্রবাদীদের হাতে খুন হওয়া একমাত্র ছেলের মরদেহ কবরে দেয়ার কঠিন কাজটি করতে হয় তাকে। তবুও বিচার চাননি, উল্টো বলেছিলেন শুভবুদ্ধির উদয় হোক। প্রগতিশীলতার চর্চা করে কোনো দলের সাথে যুক্ত না থেকে আজীবন সাংগঠনিক এই সমাজতাত্ত্বিক চলে গেলেও রেখে গেছেন অসংখ্য শিক্ষার্থী, গুণগ্রাহী ও সাহিত্যকর্ম। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।